ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি। তো ইউসিসি লাগু হলে বা যারা লাগু করতে চাইছেন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের যারা পরামর্শদাতা বা রাষ্ট্রের পরিচালক বর্গ যারা ইউসিসিটাকে লাগু করতে চাইছেন তাদের দৃষ্টিভঙ্গিটাও একবার দেখে নেওয়া দরকার আছে, ওনাদের বক্তব্যটাও জেনে নেওয়ার দরকার আছে। 2018 সালে ইউনিফর্ম সিভিল কোড একবার বিল আকারে আনতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার, যার যে বিলের কপিটা আমার হাতে এখনো আছে। সেই বিলে কেন্দ্রীয় সরকার যেটা বলতে চাইছে যে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি যদি চালু হয় তাহলে সামাজিক সৌহার্দ্য নাকি বজায় থাকবে, সোশ্যাল ইন্টিগ্রিটি বজায় থাকবে, জেন্ডার ইনইকুয়ালিটি বা লিঙ্গ বৈষম্য নাকি শেষ হবে, মহিলারা নাকি সশক্তিকরণ হবেন বা মহিলারা শক্তিশালী হবেন। সর্বোপরি যে রাষ্ট্র যে সংবিধানের দ্বারা পরিচালিত হয় সে ভারতবর্ষের সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তার যে মূল ভাবধারা সেই তার মূল ভাবধারাটা নাকি বজায় থাকবে। এই সুন্দর সুন্দর নীতি কথার আড়ালে, এই সুন্দর সুন্দর বাক্যবন্ধের আড়ালে ইউসিসির যে প্রতারণামূলক ষড়যন্ত্র, ইউসিসি যে একটা চক্রান্ত আজকে আমাদের বক্তাগণের মুখ থেকে আপনারা শুনতে পেলেন। আমরা ইউসিসি সম্পর্কে জানার আগে আজকে ইউসিসি হলে আমাদের কি হবে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই, শুধু এটুকু আমাদের জানতে হবে যে সংবিধান একটা বট গাছের মতো, সেই বট গাছের ছায়ায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যে সংবিধান প্রত্যেকটা নাগরিককে তার জীবন জীবিকার অধিকার দিয়েছে, যে সংবিধান এই ভারতবর্ষের ভূমিপুত্র আদিবাসীদের জীবন জীবিকার অধিকারকে সুরক্ষিত করেছে বা রক্ষা কবচের মতো কাজ করেছে, সেই সংবিধান ইউসিসি লাগু হলে ওই সংবিধানটা ক্যান্সারের মতো গ্রাস করবে এই ইউসিসি বিধি। এখান থেকে আজকে জেনে নেওয়ার দরকার আছে যে ইউসিসিটা কি জিনিস। আজকে পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল ইয়ার কথা বলুন বা পেশা অ্যাক্টের কথা বলুন, আজকে সিএনটি বা ছোটনাগপুর টেরেন্স অ্যাক্টের কথা বলুন, আজকে এসপিটি বা সান্তাল পরগনা টেরেন্স অ্যাক্টের কথা বলুন, আজকে 5th শিডিউল 6th শিডিউলের কথা বলুন, আজকে এসসি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্টের কথা বলুন, আজকে আদিবাসীদের কাস্টমারি লর কথা বলুন, সর্বোপরি রিজার্ভেশনের কথা বলুন। এইসব আইন, এইসব ব্যবস্থা, এইসব সিস্টেম সংবিধান আদিবাসীদের দিয়েছে। কেন দিয়েছে? না আদিবাসীদের জীবন জীবিকা, আদিবাসীদের অধিকারকে সুরক্ষিত করার জন্য এইসব ব্যবস্থা সংবিধান করে দিয়েছে। আর ইউসিসি যদি লাগু হয়, অভিন্ন দেওয়ানি বিধি যদি লাগু হয়, এক আইন যদি লাগু হয়, তাহলে এই সিএমটি, এসপিটি, পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়া, 5th শিডিউল, 6th শিডিউল, অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, কাস্টমারি ল সব শেষ হয়ে যাবে। এই জন্যই আজকে দিকে দিকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে আদিবাসী অধ্যুষিত এলাকাতে ইউসিসি বিলের বিরুদ্ধে আজকে জনগণ জাগছে, আদিবাসী মানুষ জাগছে। আপাত দৃষ্টিতে বা বাহ্যিক ভাবে কেউ কেউ বলছেন, কোন রাষ্ট্রনেতা বলছেন এই আইনটা মুসলিমদের অধিকারের বিরোধী বা মুসলিম বিরোধী বা সংখ্যালঘু বিরোধী। কিন্তু সেই তার আড়ালে, মুসলিম বিরোধিতার আড়ালে, সংখ্যালঘু বিরোধিতার আড়ালে এই ভারতবর্ষের যারা ভূমিপুত্র, এই ভারতবর্ষের যারা সনব্দ সয়েল, এই ভূমিপুত্রের যারা আদিম অধিবাসী, মানে আমরা আদিবাসী মানুষরা, তাদের অস্তিত্বকে শেষ করে দেবে এই ইউসিসি বিল। কারণ এই ইউসিসি বিল এক দেশ এক আইন যদি হয়, তাহলে আদিবাসীদের যে সুরক্ষা কবচ, যে আইন, যে এক দেশ এক আইনে, এইসব আইনগুলো কিন্তু আর থাকবে না, ধীরে ধীরে এই আইনগুলো খর্ব হবে। তাই আজকে আদিবাসী মানুষদের কাছে করজোড়ে আমার নিবেদন রইবে, আগামী দিনে এই ইউসিসি বিলের বিরুদ্ধে আমাদের দুর্বল লড়াই সংগ্রাম জারি থাকবে। আজকে শুধু তা না, আজকে কর্পোরেট পুঁজি, আজকে মাল্টিন্যাশনাল কোম্পানি আজকে ভারতবর্ষের বিভিন্ন এলাকায় নিজেদের পুঁজিটাকে
খাটাবার জন্য আদিবাসী বহুল এলাকায় যেখানে যেখানে খনিজ সম্পদে ভরপুর, যেখানে আদিবাসী এলাকায় যেখানে যেখানে সস্তা দরে জমি লুট করে কোথাও জল প্রকল্প, কোথাও প্ল্যান্ট করে আজকে আদিবাসী মানুষদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এটাতে একটু সময় লাগছে। আদিবাসীদের নাকি উচ্ছেদ করা যায় না, আদিবাসীদের নাকি জমি কেনা যায় না, কিন্তু এক দেশ এক আইন যদি হয় সারা ভারতবর্ষের বুকে আজকে আজকে আমাদের আদিবাসীদের জমি কেনার ক্ষেত্রে অন্যান্য জাতিদের কিন্তু আর কোনো বাধা থাকবে না। আজকে সবথেকে বড় সুরক্ষা কবচ যেটা, আজকে আদিবাসীদের জমি কোনো আদিবাসী কিনতে পারে না কোনো ডিস্ট্রিক্ট কালেক্টরের অনুমতি ব্যতীত। আপনারা প্রত্যেকে জানেন, নতুন করে জানানোর কিছু দরকার নেই। সেই আইনটা, সেই সিস্টেমটা কিন্তু বদলে যাবে যে এক দেশ এক আইন হয়, তাহলে ওই জমির সুরক্ষা কবচ থাকবে না। আপনার জমি, আদিবাসীদের জমি বিভিন্ন ছোড়াকোলা করে বিভিন্ন কৌশলে আদিবাসীরা সেখান থেকে নিয়ে নেবে। আর মাল্টিন্যাশনাল কোম্পানিরা, আজকে বৈদেশিক কোম্পানিরা যেখানে যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা সেখানে জোরপূর্বক আদিবাসীদেরকে উচ্ছেদ করে সেখানে তাদের পুঁজিটাকে সেখানে ঢালবে এবং তার নিজের পুঁজিপতিদের যে কাজ কারবার তা করবে। আজকে এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের আদিবাসী জাগ্রত জনতা ইউসিসি বিলের বিরোধিতা করা হচ্ছে। আমরা জানি বিগত দিনেও আদিবাসী বিরোধী অনেক বিল এসেছে, আদিবাসী বিরোধী অনেক আইন লাগু করার চেষ্টা হয়েছে, কিন্তু আদিবাসী মানুষদের দুর্বার সংগ্রামেই সেই বিলগুলোকে প্রত্যাহার করে দিয়েছে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেবো, বেশি দিনের ঘটনা নয়, আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেকে ছিলেন। 2017 সালে যখন ঝাড়খণ্ড সরকার, ঝাড়খণ্ডের ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন সিএনটি ছোটনপুর টেনেন্সি অ্যাক্টকে সংশোধন করতে চেয়েছিল, এসপিটিকে সংশোধন করতে চেয়েছিল, সারা ভারতবর্ষের আদিবাসী মানুষ জেগে উঠেছিল, না এটা বিরসাদের রক্তের বিনিময়ের আইন, এটা সিধু কানুদের রক্তের বিনিময়ের আইন, এই আইনকে কিন্তু অত সহজে চেঞ্জ করা যাবে না। আমরাও এই পশ্চিমবাংলার আদিবাসী মানুষ, এই খাতড়া এলাকার আদিবাসী মানুষ, এই বাঁকুড়া জেলার মানুষ 30শে জুন আপনারা মনে করুন, একটু স্মরণ করুন, 2017 সালের 30শে জুন 3টি রাজ্যে রেলপথ আমরা অবরোধ করেছিলাম সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, যার জন্য আজকে সারা কেন্দ্রীয় সরকার কিন্তু সেই বিলটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। এবং আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের এই দুর্বার লড়াই সংগ্রামে পারে ইউসিসি বিলকে প্রত্যাহার করে দিতে। আপনারা সজাগ থাকুন, এলাকায় এলাকায় সচেতনতার আখড়া করুন, সচেতনতা শিবির করুন, আমাদের নেতৃত্বরা সজাগ থাকুন, আমাদের নেতৃত্বরা এলাকায় এলাকায় গিয়ে জাগৃতি সভা করবে, সচেতনতা সেমিনার করবে। আগামী দিনে সারা ভারতবর্ষের মানুষ এই ইউসিসি বিলের বিরোধিতার জন্য মুখিয়ে আছে এবং সার্বিকভাবে যে লড়াই আন্দোলন হবে তাতে সবাই সামিল হব এবং এই ইউসিসি বিলকে বিরোধ করবো। এই প্রত্যয় নিয়ে প্রত্যেকে এখান থেকে বাড়ি ফিরে যাবেন এবং আগামী দিনে এই ইউসিসি বিলকে যেটা প্রত্যাহার করা হয় আপনারা এলাকায় এলাকায় এই বার্তাটাকে ছড়িয়ে দেবেন। এই আশাকে প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।